16 বীর দেবতা। এই সময় ডিভাইন ল্যান্ডের লোকেরা যে বীর দেবতার কথা বলছিল তার নাম হলো চম্পকরাজ, যিনি বেশ কয়েক বছর আগে ডিভাইন ল্যান্ডের পুরো অবস্থানটাই বদলে দিয়েছিলেন। কিছু ভালো কাজ আবার কিছু খারাপ কাজ দুটোই করেছিলেন তিনি। যদিও সত্যিকারের রাজা তিনি ছিলেন না, তবে হ্যাঁ, এখনো ডিভাইন ল্যান্ডের লোকেদের মনে রাজা হয়েই রয়েছেন তিনি। লোকেরা তাকে রীতিমতো ভয় করে। এখন প্রশ্ন হলো যে এই চম্পকরাজ কি আসলেই নীলের দাদা ঠাকুর নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তর যদিও এখনো পাওয়া যায়নি। গুটির কথা শুনে এক মুহূর্তের জন্য ভীম টুডু হতবাক হয়ে গেলেও পর মুহূর্তেই সম্বিত ফিরে পেয়ে এসে বলল, তুমি কি সেই মানুষের কথা বলছো যে এক আঘাতেই ডিভাইন ল্যান্ডের বহু যোদ্ধাকে শেষ করে ফেলেছিল, যে নিজের সমস্ত শক্তি দিয়ে ব্ল্যাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকেও আঘাত করেছিল, যাকে ধরতে ব্ল্যাক ফাউন্ডেশন নিজেদের সমস্ত সেনাবাহিনী কাজে লাগালেও কোনো সুরাহা করতে পারেনি? এক নিঃশ্বাসে গড়গড় করে বলে গেল ভীম টুডু, একদম সেই মানুষটাকে ব্ল্যাক ফাউন্ডেশন কত বছর ধরে খুঁজেছে, তাকে খুঁজে না পেলেও তার উত্তরাধিকারীকে পাওয়া গেছে। মৃদু গলায় বলল গুটি। গুটির কথা শুনে আরো একবার তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ভীম টুডু। এই সেই লোক, আমার কথা বিশ্বাস করো, গম্ভীর মুখে বলে চলল গুটি। এই সময় মুরামাসা নীলের হাতে রয়েছে। একটু আগে ওর সাথে লড়াইয়ের সময় আমি নিজে চোখে দেখেছি। গুটির মুখে এমন কথা শুনে বিলে আর বাকিরা একেবারে হতবাক হয়ে গেল। চোখগুলো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইল তাদের। ভীম, আমার আর তোমার দুজনেরই গায়ের শক্তি যথেষ্ট বেশি, আর আমরা দুজনেই জানি যে তার জন্য আমরা ঠিক কতটা পরিশ্রম করেছি। আমার মনে হয় না মাথা গরম করে আমাদের এতদিনের পরিশ্রম এভাবে নষ্ট করাটা উচিত হবে। ঠান্ডা মাথায় ভীমকে বোঝানোর চেষ্টা করতে লাগলো গুটি। যদিও তার কথা এখনো শেষ হয়নি, ঘটনার অন্য দিকটাও একটু তুলে ধরার চেষ্টা করলো সে। যদি এখন উত্তেজিত হয়ে ওনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চক্করে আমরা ওনাকে আক্রমণ করি, তাহলে শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়াবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে কয়েকটা বিষয় আমাদের ভুললে চলবে না। প্রথমত, এই মুহূর্তে নীলের কাছে মুরামাসা তলোয়ার রয়েছে, আর দ্বিতীয়ত ও সেই রাজার উত্তরাধিকারী যে ক্ষমতার সাথে সেই রাজা আমাদের দেশ আক্রমণ করেছিলেন। দ্বিগুণ শক্তির সাথে নীল আবার আক্রমণ করলে আমাদের দেশের জন্য সেটা ক্ষতিকারক না হয়ে দাঁড়ায়। ভীম টুডু কিছু বলার আগেই গুটি আবার তাকে বলল, ভীম, আমি আর আমার লোকেরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা নীলকে আক্রমণ করব না। কিন্তু যদি তুমি বা তোমার লোকেরা আক্রমণ করতে চাও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু আমাদের ডিভাইন ল্যান্ডের উপরে যেন কোনো আঁচ না আসে। মনে রেখো, সেখানে কিন্তু তোমার পরিবারও রয়েছে। গুটির কথা বলার ধরন মুহূর্তের মধ্যে পুরোপুরি বদলে গেল। গুটির কথা বলার ধরন দেখে ভীম হতবাক হয়ে গেল, কিন্তু খুব মন দিয়ে কথাগুলো ভাবনা চিন্তার পর সে বিষয়টাকে ইতিবাচক ভাবেই ভাবার চেষ্টা করলো। মাথা নেড়ে জোর করে মুখে হাসি এনে নীলের দিকে এগিয়ে গেল সে। আমাকে ক্ষমা করে দিন, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আর আপনার পরিচয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আপনার আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি হলেন গিয়ে স্বর্গের সারথি, আপনি মহান। ভীম টুডুর মুখের কথা শুনে নীলের মন খুশিতে নেচে উঠলেও সে নিজের আবেগকে সংযত করে বেশ গম্ভীর একটা ভাব করে বলল, ভবিষ্যতে আর কখনো এত অহংকার করো না। আজ প্রথমবার আমাদের আলাপ হয়েছে, তাই আমি সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার এরকম কিছু ঘটলে সেটা তোমাদের জন্য খুব একটা ভালো হবে না। কথাটা বলে ভীম টুডুর মাথায় নিজের হাত রাখলো নীল। ভাবখানা এমন যেন সে বিশাল বড় কোনো সাধু পুরুষ আর নিজের শিষ্যকে আশীর্বাদ করছে। হ্যাঁ, নিশ্চয়ই। মুখে ভীম টুডু একথা বললেও একটা তেতো হাসি ফুটে উঠেছিল তার মুখে। নিজের এই সিদ্ধান্তে সে মোটেই খুশি হতে না পারলেও আপাতত করার মতো তার কাছে আর কিছুই ছিল না। আজ পর্যন্ত ভীম টুডু কারোর সাথে এভাবে কথা বলেনি। নীলের পেছনে থাকা শক্তির উৎস এতটা শক্তিশালী না হলে ভীম টুডু তাকে মারতে 2 সেকেন্ডও সময় নিত না। কিন্তু এখন সে স্বপ্ন তার স্বপ্নই থেকে গেল। গুটি, একবার এদিকে এসো তো। পেছন ফিরে হাত নেড়ে তাকে ডেকে পাঠালো নীল, আর সেই সঙ্গে ভীম টুডুর থেকে একটু দূরে সরে গেল সে। যেই না গুটি নীলের কাছে আসলো, অমনি নীল তাকে খুব স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলো, ডিভাইন ল্যান্ডের আর কতজন বেঁচে আছে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী হিসাব করলে আর 4 জন হবে। ওরা এখন প্রোফাউন্ড রিয়েলেমের সাথে যুদ্ধে ব্যস্ত। বেশ সম্মানের সঙ্গে জবাব দিল গুটি। ওরা ঠিক কতটা শক্তিশালী? ওদের তুলনা কি তোমাদের 2 ভাইয়ের সঙ্গে করা চলে? কৌতূহলী হয়ে প্রশ্ন করলো নীল। নীল, হয়তো আপনি জানেন না, কিন্তু ওরা 4 জনেই যথেষ্ট অহংকারী। ওরা ডিভাইন ল্যান্ডের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে পড়ে, আর সেই কারণেই ওরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওদের 4 জনের প্রত্যেকেই একা মোকাবিলা করার ক্ষমতা রাখে। ওদের শক্তি আমাদের থেকে অনেক বেশি, আর খুব শিগগিরই ওরা আমাদের মাস্টারের কাছাকাছি পৌঁছে যাবে। ওদের শক্তি এক কথায় অসীম বললেই চলে। প্রতিটা তথ্য খুব খুঁটিয়ে নীলকে জানালো গুটি। 4টে লোক যাদের গায়ে শক্তি ডিভাইন ল্যান্ডের অন্যান্য লোকেদের থেকে অনেক বেশি, আর কয়েকদিনের মধ্যেই তারা মাস্টারের সমান হয়ে যাবে। খবরটা শুনে মোটেই ভালো লাগলো না নীলের। সাথে সাথে নীল কুনাল আর তার দলের বাকি লোকেদের দিকে তাকালো। নীলের আলাদা করে তাদেরকে আর বলার প্রয়োজন ছিল না যে এখনো প্রোফাউন্ড রিয়েলেম যথেষ্ট বিপদের মধ্যেই রয়েছে। চোখের ভাষাতেই সমস্ত কথা নিজের সাথীদের বুঝিয়ে বলল সে। অপূর্ব ধারা যে কোনো উপায়ে নিজেকে বাঁচিয়ে নেবে ঠিকই,
কিন্তু প্রোফাউন্ড রিয়েলমের বাকি লোকেদের প্রাণ সে বাঁচাতে পারবে না। আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখনো পর্যন্ত এটাই জানা যাচ্ছে না যে প্রোফাউন্ড রিয়েলমের আর কতজন যোদ্ধা এখনো পর্যন্ত জীবিত। আর রৌনক ধারার কাছ থেকে নীল কোনো কিছুই আশা করছিল না। তাকে ধর্তব্যের মধ্যে আনাটাও যেন সময় নষ্টেরই সামিল। নীলের মাথা এই মুহূর্তে ঘোড়ার চেয়েও দ্রুত গতিতে দৌড়াচ্ছিল। আর হঠাৎ করেই একটা বুদ্ধি খেলে গেল তার মাথায়। ওদের 4 জনের গায়ে শক্তি যথেষ্ট, সে কথা তো বুঝলাম। আমি আসলে জানতে চাইছিলাম যে ডিভাইন ল্যান্ডে ওদের পারিবারিক অবস্থানটা ঠিক কেমন। বেশ স্বাভাবিক স্বরে প্রশ্ন করল নীল। ভাবখানা এমন যেন সেই 4 জনের কথা নয়, বরং তাদের পরিবারের কথা জানতেই সে বেশি আগ্রহী। নীলের কথা শুনে গুটি, মল্লার আর তাদের বাকি সঙ্গী সাথীরা হঠাৎই বেশ ভয় পেয়ে গেল। এই দেবতা তো সত্যি বেশ ভয়ানক বলে মনে হচ্ছে। ওনার চোখে তো আমাদের ডিভাইন ল্যান্ডের সব থেকে ভালো 4 জন যোদ্ধার কোনো মূল্যই নেই দেখছি। উনি তো সরাসরি ওদের পরিবারের কথা জানতে চাইছেন। নীলের কথা শুনে এই কথাই ভাবল সকলে। কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেলেও মুহূর্তের মধ্যে সম্বিত ফিরে পেল গুটি। হয়তো আপনি জানেন না, কিন্তু ওরা 4 জনেই আলাদা আলাদা পরিবার থেকে এসেছে। বেশ বিশদে বুঝিয়ে বলতে লাগলো গুটি। আমাদের পরিবারের সঙ্গে ওদের তুলনা করলে বলবো ওদের পরিবার আমাদের থেকে মর্যাদায় বেশ কিছুটা উঁচু। শুধু টুডু পরিবার, যেখান থেকে আমাদের ভীম এসেছে, একমাত্র ওর পরিবারের সাথেই বাকিদের তুলনা চলে। কথাটা শুনে বেশ অবাক হয়ে ভীমের দিকে তাকিয়ে নীল বলল, মনে হচ্ছে আজকাল ডিভাইন ল্যান্ডের লোকেদের মধ্যে প্রতিভাবানদের কোনো অভাব নেই। এখন তো মনে হচ্ছে সত্যি এখান থেকে ফিরে গিয়ে গুরুদেবকে বলতেই হবে যে একবার সময় পেলেই যেন উনি ডিভাইন ল্যান্ড থেকে ঘুরে যান। ওনাকে বলবো যে ডিভাইন ল্যান্ডের লোকেরা আবার ভীষণ লোভী হয়ে উঠেছে। ওনার দেওয়া সমস্ত যন্ত্রণা, সমস্ত আঘাত তারা ভুলে গিয়েছে। পুরনো দিনের কথা ভুলে গিয়ে নতুন করে নিজেদের দৌরাত্ম্য শুরু করেছে। আর এইবার তো একেবারে সমস্ত সীমা তারা পার করে গিয়েছে। সরাসরি প্রোফাউন্ড রিয়েলমকেই আক্রমণ করে বসেছে। অবশ্য এই কথা শোনার পর গুরুদেব কি বলবেন কিছুই বোঝা যাচ্ছে না। নীলের মুখ থেকে এই কথা শোনা মাত্র ভীম টুডু এত ভয় পেয়ে গেল যে বিন্দু বিন্দু ঘাম জমা হলো তার মাথায়। নিজের গুরুজনেদের কাছে সে শুনেছিল যে সেই যুগে কিভাবে রক্তের নদী বয়ে গিয়েছিল। সেই অজানা যোদ্ধাকে আটকানো কতটা কঠিন হয়ে পড়েছিল। ডিভাইন ল্যান্ডের বড় বড় যোদ্ধারাও তাকে আটকাতে পারেনি। আর যারা তার পিছু নেবার চেষ্টা করেছিল তারা কেউই আর কখনো ফিরে আসেনি। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ডিভাইন ল্যান্ডের লোকেরা তার মোকাবিলা করবে কি করে? একদিকে ব্ল্যাক ফাউন্ডেশন তাদেরকে রীতিমতো নিজেদের গোলামে পরিণত করেছে, আর অন্যদিকে প্রোফাউন্ড রিয়েলমের এই যোদ্ধা তাদেরকে হুমকি দিচ্ছে। এর উপর যদি আবার সেই সন্ত্রাস ফিরে আসে, তখন কি হবে? কোন দিকে যাবে ডিভাইন ল্যান্ড? ডিভাইন ল্যান্ডের স্বাধীনতার সূর্য যে অস্তগামী, তাতে কোনো সন্দেহ নেই। আপনি তো খুব মজার মানুষ দেখছি। মনে হয় সবার সঙ্গে ঠাট্টা করতে আপনার বেশ ভালো লাগে। কোনো রকমে মাথার ঘাম মুছে বলে উঠল গুটি। আমি কোনো ঠাট্টা করছি না। নীল যখন দেখলো পরিস্থিতি মোটামুটি তার দখলে, তখন সে তাড়াতাড়ি বলে উঠল, আবার যদি সেই তাণ্ডব শুরু হয় তাহলে কি হবে? সেটা অবশ্য নির্ভর করছে ডিভাইন ল্যান্ড বিষয়টার গুরুত্ব উপলব্ধি করতে পারছে কিনা তার উপরে। হয় সন্দেহের। ডিভাইন ল্যান্ডের লোকেরা কি আমার কথা ধরতে পারছে? ডিভাইন ল্যান্ডের যে কজন সদস্য এখানে উপস্থিত ছিল তারা কেউই বোকা নয়। নীলের বলা কথার প্রতিটা শব্দে প্রচ্ছন্ন হুমকির আভাস বেশ ভালো মতোই বুঝতে পারছিল তারা। নীল তাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে এই যুদ্ধে হার না মানলে প্রলয় কাণ্ড ঘটে যেতে পারে। আর সেই প্রলয় এতই বড় হবে যে গতবারের মতো এইবারেও ব্ল্যাক ফাউন্ডেশন তাদেরকে বাঁচাতে পারবে না। ডিভাইন ল্যান্ডের যে কজন লোক এই যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা বয়সে যথেষ্ট তরুণ। সবার কাঁধেই নিজেদের পরিবারের দায়িত্ব রয়েছে। নীলের গুরুদেব যদি আবার নিজের তাণ্ডব শুরু করেন, তাহলে ডিভাইন ল্যান্ডের আর কতজন যোদ্ধাই বা বেঁচে থাকবে? তাছাড়া লোকসানটাই বা হবে কার? প্রাণ হারাবে কারা? ডিভাইন ল্যান্ডের লোকেরা। ব্ল্যাক ফাউন্ডেশনের লোকেদের কি এদের প্রাণ নিয়ে আদৌ কিছু যায় আসে? ব্ল্যাক ফাউন্ডেশন কি আদৌ তাদের পরোয়া করে? উপস্থিত কেউই এসব কথার উত্তর দিতে পারবে না, কারণ তারা দুদিক দিয়েই ফেঁসে রয়েছে। বেশ কয়েক বছর আগে যখন সেই বীর যোদ্ধা তাণ্ডব শুরু করেছিলেন, তখন ব্ল্যাক ফাউন্ডেশন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। সব শেষ হয়ে যাওয়ার পর তারা এসেছিল সাহায্য করতে। নিজেদের শক্তি প্রদর্শন করতে ব্ল্যাক ফাউন্ডেশন সেই বীর যোদ্ধাকে হারানোর চেষ্টা করেছিল বটে, কিন্তু সেই বীর যোদ্ধা তাদেরকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন। পরে অবশ্য ব্ল্যাক ফাউন্ডেশন বহুদিন তাকে খোঁজার চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। তারপর থেকেই ব্ল্যাক ফাউন্ডেশন আরো বেশি করে আক্রমণাত্মক হয়ে উঠেছে। নিজেদের সম্মান রক্ষার জন্য আর নিজেদের শক্তি প্রমাণ করার জন্য তারা লোক ভাড়া করতে শুরু করে। প্রথম দিকে ডিভাইন ল্যান্ড বা অন্যান্য কোনো প্রদেশ ব্ল্যাক ফাউন্ডেশনের অংশ হতে না চাইলেও তাদের সন্ত্রাসে কেউ আর তাদেরকে মানা করতে পারেনি। উপরন্তু ব্ল্যাক ফাউন্ডেশনের কাছে কোনো কিছুরই কোনো ঘাটতি নেই। সবাইকে ওষুধের লোভ দেখিয়ে তারা নিজেদের দলে টেনেছিল। সেই ঘটনার পর থেকে ডিভাইন ল্যান্ডের নিজস্ব বলতে আর কিছুই বাকি ছিল না। কাজেই ব্ল্যাক ফাউন্ডেশনের হাত ধরা ছাড়া আর কোনো গতি ছিল না তাদের। নীল যখন দেখলো যে গুটি মল্লার বাকি সবার মতোই একেবারে চুপ করে গিয়েছে, তখন তার মুখে হাসি খেলে গেল। সে মোটেই চাইছিল না যে এরা নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলুক।
আর সেই কারণেই সে লোকগুলোর মনে তাদের পুরনো ভয়কে বারবার জাগানোর চেষ্টা করে চলেছিল। কথায় বলে, কারো সঙ্গে বেশি করে সময় কাটালে তার ব্যাপারে সবকিছুই জানা হয়ে যায়। সেই রকমই নীল ও ডিভাইন ল্যান্ডের লোকেদের ব্যাপারে বেশ ভালো মতন জেনে গিয়েছিল, আর তাদের সেই দুর্বলতার সুযোগ নিয়ে ব্ল্যাক ফাউন্ডেশনের বিরুদ্ধে সে একটা গুরুতর ষড়যন্ত্র রচনার কথা ভাবছিল। এমনিতেও ব্ল্যাক ফাউন্ডেশন ডিভাইন ল্যান্ডের জন্য বিশেষ কিছুই করেনি। ডিভাইন ল্যান্ডের লোকেরা একরকম বাধ্য হয়েই তাদের সাথে হাত মিলিয়েছিল। কাজেই তাদের সিদ্ধান্তকে বদলে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নেওয়া যেতে পারে। পুরো বিষয়টা একটু মুশকিলের হলেও এতে প্রোফাউন্ড রিয়েলমের লাভ ছাড়া ক্ষতি নেই। তাহলে সেই সুযোগটা নীল ছাড়বে কেন? দেখো, এত নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুনেছি যে অতীতে ডিভাইন ল্যান্ডের অবস্থা এতটা খারাপ ছিল না। এতে কোনো সন্দেহ নেই যে তোমাদের পূর্বপুরুষরা ভুল করেছে, আর সেই ভুলের শাস্তি তোমরা ভোগ করছো। আগে তোমাদের পূর্বপুরুষদের কারণে তোমরা সমস্ত কিছু হারিয়েছো, আর তারপরেও যেটুকু যা অবশিষ্ট ছিল সেটা ব্ল্যাক ফাউন্ডেশন তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। অবশেষে মৃদু গলায় নিজের পরিকল্পনাকে বাস্তবায়িত করার চেষ্টা শুরু করলো নীল। কি পরিকল্পনা করছে নীল? রৌনক ধারা কি শেষ পর্যন্ত ব্ল্যাক ফাউন্ডেশনের হয়েই লড়বে? ডিভাইন ল্যান্ডের আর্মি চিফ যখন সবটা শুনবেন তখন কি করবেন তিনি? স্বর্ণাভকর কি নীলকে দুর্বল ভাবার ভুল করছে? কিন্তু কলকাতা বাঁচানোর সাথে সাথে কি নীল নিজের সম্পর্কটাকে বাঁচাতে পারবে? পর্ব 517, আনন্দ আশ্রম। নীল নিজের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছিল, আর এতক্ষণ পর্যন্ত সেই কাজে সে মোটামুটি সফল। যেই না নীল একটু একটু করে মুখ খুলতে শুরু করলো, অমনি সেখানে উপস্থিত সকলে গম্ভীর হয়ে উঠল, যেন কোনো মহান সাধু জ্ঞান বিতরণ করছে। তবে এ তো সবে কলির সন্ধে। আমার খুব জানতে ইচ্ছা করছে যে তোমরা নিজেদের জীবনে কি করতে চাও। তোমাদের কি মনে হয়, তোমরা কি ব্ল্যাক ফাউন্ডেশনের অধীনস্থ কর্মচারী নাকি ওদের পোষা কুকুর, যে এভাবে ওদের প্রতিটা ইশারায় লেজ নাচিয়ে ঘুরে বেড়াচ্ছ? ভীষণ গম্ভীর গলায় প্রশ্ন করল নীল। তার প্রশ্নটা অত্যন্ত সরল হলেও সেই প্রশ্নবান একদম ঠিক জায়গাতেই লেগেছিল, সোজা ডিভাইন ল্যান্ডের লোকেদের মনে। আপনি হয়তো জানেন না, কিন্তু ব্ল্যাক ফাউন্ডেশন অত্যন্ত শক্তিশালী। গত কয়েক বছরে, মানে যবে থেকে ওরা আমাদেরকে শাসন করছে, তবে থেকেই ওরা ডিভাইন ল্যান্ডের সমস্ত প্রাকৃতিক সম্পদ দখল করে নিয়েছে। আমাদের ক্রমাগত শোষণ করে ওরা এত উন্নতি করেছে যে এখন আর আমরা ওদের সামনে কিছুই নই। আমরা ওদের আটকাতে চাইলেও আমাদের সেই জোর নেই। কথাটা বলতে বলতেই মাথা নিচু করে ফেললো গুটি। তার মুখ দেখে তার অসহায়তার কথা স্পষ্ট বোঝা যাচ্ছিল। না না না, ব্ল্যাক ফাউন্ডেশন তো আর কোনো ভগবান নয় যে ওদের হারানো যাবে না। তোমরা ওই ইংরেজি প্রবাদটা শোনোনি, নাথিং ইজ ইম্পসিবল? শুনেছ নিশ্চয়ই, কিন্তু হয়তো মন থেকে বিশ্বাস করতে পারোনি। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর নীল আবার বলল, আচ্ছা বাদ দাও সেসব। প্রোফাউন্ড রিয়েলমের ব্যাপারে তো দেখছি সবাই জানো। আমাদের পূর্বপুরুষরা তো ব্ল্যাক ফাউন্ডেশনের মোকাবিলা করেছিল, নিজেদের রক্ত দিয়েছিল, এমনকি প্রাণও। তবে না, আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম। বুক চিতিয়ে মাথা উঁচু করে ব্ল্যাক ফাউন্ডেশনকে ঘাড় ধাক্কা দিয়ে আমাদের দেশ থেকে বের করে দিয়েছিলাম। এতগুলো কথা শুনেও কি তোমাদের মতো তরুণ যোদ্ধাদের রক্ত গরম হচ্ছে না? আমরা যদি করতে পারি তাহলে ডিভাইন ল্যান্ডের লোকেরা কেন নয়? তাছাড়া ব্ল্যাক ফাউন্ডেশন তোমাদেরকে এমন কি দিয়েছে? শুধু তোমাদের ব্যবহার করে গেছে, তোমাদের শক্তি ব্যবহার করে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে। ডিভাইন ল্যান্ডের মতো এমন আরো অনেক প্রদেশ রয়েছে যারা বাধ্য হয়ে ব্ল্যাক ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছে। তোমরা সবাই হলে ওদের জোরের জায়গা। একবার ভেবে দেখেছো যে ওদের পাশ থেকে যদি তোমরা সরে যাও তখন কি হবে? যখন মানুষের কোমরের হাড় ভেঙে যায় তখন সে আর উঠে দাঁড়াতে পারে না। ব্ল্যাক ফাউন্ডেশনের কোমরও যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওরাও আর উঠে দাঁড়াতে পারবে না। শুধু শুধু বুকে একটু আগুন দরকার। নীলের কথা শেষ হতে না হতেই গুটি আর তার সঙ্গী সাথীরা যেন আরো বেশি করে চুপ হয়ে গেল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সবাই। নীল যখন দেখলো আগুনটা মোটামুটি লাগিয়ে দেওয়া গেছে, তখন আর দেরি না করে তাতে ঘি ঢালতে শুরু করলো সে। তোমরা বরং এটা ভাবো যে ব্ল্যাক ফাউন্ডেশন ডিভাইন ল্যান্ডকে নিজেদের অধীনস্থ করে তোমাদের কত ক্ষতি করেছে। আমার তো মনে হয় না যে ওদের দাসত্ব করে তোমাদের বিশেষ কিছু লাভ হয়েছে, আর যদি কোনো লাভ হয়েও থাকে সেটা নেহাতি ক্ষণিকের। আসলে ওটা তোমাদের জমি, তোমাদের জায়গা, আর তোমাদের যে সমস্ত সম্পত্তি ব্ল্যাক ফাউন্ডেশন দখল করে রেখেছে তার উপরেও একমাত্র অধিকার তোমাদের। ডিভাইন ল্যান্ডে যা কিছু রয়েছে সেই সমস্তই শুধু তোমাদের, গাছের পাতা থেকে শুরু করে সোনার খনি পর্যন্ত সবকিছু। তাহলে ব্ল্যাক ফাউন্ডেশন সেগুলোর হিসাব রাখার অধিকার পাবে কেন? যদি মেনেও নি যে তোমাদের পূর্বপুরুষেরা নিজেদের কথা ভাবেনি, কিন্তু তোমরা কি করছো? তোমরাও কি নিজেদের কথা ভাবতে পারছো? নিজেদের ভবিষ্যতের কথা কি তোমরা ভেবেছো? আজ তোমরা বয়সে তরুণ, কাল তোমাদের বিয়ে হবে, বাচ্চা হবে। তোমরা কি চাও যে তোমাদের আগামী প্রজন্ম তোমাদের মতো ব্ল্যাক ফাউন্ডেশনের দাসত্ব করুক? সুযোগ বুঝে এরপর মোক্ষম চালটা চাললো নীল। তোমরা যদি নিজেদের বউ বাচ্চাদেরকেও ব্ল্যাক ফাউন্ডেশনের পোষা কুকুরে পরিণত করতে চাও, বা নিজেদের পরিবারের ব্যাপারে ভালো কিছু ভাবতে না চাও, তাহলে আমার এত কিছু বলার কোনো মানেই হয় না। আমার কাছে সত্যি বলতে বলার মতো কিছু নেইও।
নীলের এমন জ্বালাময়ী বক্তৃতা শুনে গুটি আর বাকিদের রক্ত গরম হয়ে উঠল। তাদের চোখ মুখের ভাব সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল তাদের মনে। সত্যি কথা বলতে গেলে নীল খুব একটা ভুল কিছু বলছিল না। ব্ল্যাক ফাউন্ডেশন কাউকে নিজেদের অধীনে রাখে কোন সাহসে? বিনা কারণেই তারা ডিভাইন ল্যান্ডের রাজা বাদশাহ হয়ে মজা করে বেড়াচ্ছে। আর অবাক করার মতো বিষয় হলো যে এরাও তাদেরকে মজা করার সুযোগ করে দিচ্ছে। না হলে কার এত বড় সাহস যে অন্যের দেশ দখল করে তাদেরকে নিজেদের গোলাম বানিয়ে রাখে? আসল কথা হলো এরা সবাই পরিস্থিতির শিকার, আর ব্ল্যাক ফাউন্ডেশন সেই সুযোগে এদেরকে খুব করে ব্যবহার করে নিচ্ছে। এদিকে আগুন বেশ ভালোই ধরে গিয়েছিল, আর নীলও বারবার তাতে ঘি ঢালার কাজ করে চলেছিল। আসলে আসলে আমি জানি না যে আমি ঠিক না ভুল, কিন্তু সত্যি বলতে এখন তো ডিভাইন ল্যান্ডের আলাদা করে অস্তিত্ব বলতে কিছুই নেই। কিন্তু আমি এটুকু জানি যে আমার সাথে যদি এরকম কিছু হয় তাহলে আমি কারোর দাস হয়ে বেঁচে থাকবো না। তাতে যদি আমাকে উপোস করে থাকতে হয় বা মৃত্যুবরণ করতেও হয় তাতেও আমি রাজি। কিন্তু আমি লড়বই নিজের সম্মানের জন্য, নিজের অস্তিত্বের জন্য। এক না একদিন তো এমনিতেও সবাইকে মরতেই হবে, তাহলে মাথা উঁচু করে মৃত্যুবরণ করাতেই তো জীবনের আসল মজা। কথাগুলো বলার সময় নীল হাবে ভাবে ডিভাইন ল্যান্ডের সদস্যদের বোঝানোর চেষ্টা করে চলেছিল, যদিও তাকে রেখে মোটেও মনে হচ্ছিল না যে সে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আর এখানেই তো নীলের বিশেষত্ব। কথায় বলে চোখের সামনে যা দেখা যায় সেটাই হলো আসল সত্যি। কিন্তু এখানে বিষয়টা একটু অন্যরকম। চোখের সামনে যেটা দেখা যায় না সেটাই হলো নীলের কেরামতি। যারা আমাকে ভালোবাসে আর যাদেরকে আমি ভালোবাসি তারা সবাই যেন সবসময় খুশি থাকে, উন্নতি করে। আমি সবসময় এটাই চাই, আর এর চেয়ে বড় চাওয়া আমার কাছে আর কিছুই নেই। অবশেষে নিজের কথা শেষ করলো নীল। তার কথা শুনে মনে হচ্ছিল যেন তোতা পাখির মতো সমস্তটা সে আগে থেকেই মুখস্থ করে এসেছে। কিন্তু একটা কথা হয়তো আপনি জানেন না, ব্ল্যাক ফাউন্ডেশন অত্যন্ত শক্তিশালী। আমরা ওদের মোকাবিলা করতে পারবো না। হঠাৎ করেই কেমন যেন বদলে গিয়েছিল গুটি। এই সময় তাকে দেখে যথেষ্ট দুর্বল বলে মনে হচ্ছিল। তার মনে প্রতিবাদের আগুন জ্বলে উঠলেও তার শরীর যেন এর জন্য মোটেই প্রস্তুত নয়। আমাদের প্রোফাউন্ড রিয়েলমে একটা প্রাচীন প্রবাদ রয়েছে, ছোট পিঁপড়ের শব্দ হাজার হাতি জব্দ। একটু থেমে নীল আবার বলল, একটা পিঁপড়ে হয়তো দুর্বল হতে পারে, কিন্তু যদি অনেক পিঁপড়ে একজোট হয় তাহলে পৃথিবী পাল্টে দিতে পারে। তোমাদের মাথা নিচু করে অন্যের দাস হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। মনে রাখবে, তোমরা যত মাথা নিচু করবে উল্টো দিকের মানুষটা তোমাদেরকে ততই দমিয়ে রাখবে। আর একদিন এমন আসবে যখন তোমরা মাথা তুলতেই ভুলে যাবে, সোজা হয়ে বুক চিতিয়ে চলতে ভুলে যাবে। স্পষ্ট ভাষায় বলল নীল। আপনি ঠিক কথাই বলেছেন। হঠাৎ করে জোরে চিৎকার করে বলে উঠল ভীম টুডু। হঠাৎ তার এমন চিৎকারে চমকে উঠল সবাই ভীম টুডুর দিকে তাকাতেই দেখলো তার চোখ দুটো টকটকে লাল হয়ে উঠেছে। ব্ল্যাক ফাউন্ডেশন আমাদেরকে কখনো মানুষ জ্ঞান করেনি। এই রকম অপমানের জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না, নিজেও চাই না, আর যাদেরকে আমি ভালোবাসি তাদেরকেও এভাবে থাকতে দিতে চাই না। প্রত্যেকটা শব্দ অত্যন্ত কাটা কাটা ভাবে বলে উঠল ভীম টুডু। একদিকে যখন সবাই ভীম টুডুর দিকে তাকিয়ে রয়েছে, তখন অন্যদিকে বড় বড় পা ফেলে সে এগিয়ে গেল নীলের দিকে, আর তারপর হাঁটু গেড়ে বসে পড়ল নীলের ঠিক সামনে। আমি আপনার কথার সাথে পুরোপুরি সহমত, আর আপনার দেখানো পথেই আমরা ব্ল্যাক ফাউন্ডেশনের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে রাজি। জীবন মরণের কোনো পরোয়া আমি আর করি না। আবেগতাড়িত গলায় চিৎকার করে বলে উঠল ভীম টুডু। আমি পুরোপুরি আপনার অনুগামী হতে চাই মাস্টার। আমার অধীনে থাকা সঙ্গী সাথীদের আমি একটা স্বাধীন জীবন উপহার দিতে চাই, আর যা কিছু ডিভাইন ল্যান্ডের কাছ থেকে ওরা ছিনিয়ে নিয়েছে সেই সমস্ত কিছু আবার আমি ফিরিয়ে আনতে চাই। ভীম টুডুর কথা শুনে বাকি তিনজন হতবাক হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। নিজের চোখ আর কানকে যেন কিছুতেই তারা বিশ্বাস করতে পারছে না। নীল নিজেও পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল। সে ভেবেছিল যে তার কথা শুনে হয়তো ডিভাইন ল্যান্ড আর ব্ল্যাক ফাউন্ডেশনের মধ্যে একটা মনোমালিন্য শুরু হবে, আর সেটা তাদের জন্য বেশ ভালোই হবে। কিন্তু সে এটা ভাবতে পারেনি যে ভীম টুডু পুরোপুরি বিদ্রোহের জন্য পাগল হয়ে উঠবে, আর এভাবে দলের সমস্ত লোকেদের সামনে নীলকে নিজের মাস্টার বানানোর জন্য উঠে পড়ে লাগবে। এ তো দেখছি মেঘ না চাইতেই জল। এই বোকা লোকটাকে কি নিজের দলে টানাটা ঠিক হবে? মনে মনে ভাবল নীল। কিন্তু এখন তো আর পিছিয়ে আসার কোনো পথ নেই। নীল ভীম টুডুকে নিজের দলে সামিল না করলে তার দেবতার আসন যে টলে যাবে। তুমি কি সবকিছু ভালো করে ভাবনা চিন্তা করে কথাটা বলছো? অতি কষ্টে একটা ঢোক গিলে প্রশ্ন করল নীল। তার বুক ঢিপ ঢিপ করতে শুরু করেছিল। আমি মনস্থির করে ফেলেছি মাস্টার, দয়া করে আমাকে স্বীকার করুন। আজ থেকে ব্ল্যাক ফাউন্ডেশনের দিন গোনা শুরু। এখন থেকে আমি ওদেরকে শুধুমাত্র শত্রুর দৃষ্টিতেই দেখব। সিংহের মতো গর্জন করে উঠল ভীম টুডু। বেশ বেশ, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। তুমি সত্যিই খুব সাহসী ভীম। কোনো রকমে মাথার ঘাম আড়াল করে বলল নীল। ভীম টুডু সবে উঠে দাঁড়াতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ গুটি, মল্লার আর তাদের বাকি সঙ্গী সাথীরা নীলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমরা সবাই আপনার আদেশ মেনে চলতে চাই মাস্টার। আমরা প্রতিজ্ঞা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব ব্ল্যাক ফাউন্ডেশনকে আমাদের দেশ থেকে সমূলে উপড়ে ফেলবো।
একসাথে বলে উঠল ডিভাইন ল্যান্ডের সমস্ত সদস্য। চোখের সামনে এমন দৃশ্য দেখে কুণাল আর বাকি তিনজন এত অবাক হয়ে গিয়েছিল যে তাদের চক্ষু চড়ক গাছ। এসব কি হচ্ছেটা কি? হঠাৎ করে সবাই নীলের কাছে আত্মসমর্পণ করলো কেন? এরা এভাবে সময় নষ্টই বা করছে কেন? এতক্ষণে তো লড়াই শুরু হয়ে যাওয়ার কথা। এ যে মরণ বাঁচন লড়াই। নীল নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। আমার মনে হয় যে তোমাদের আরো একবার ভালো করে ভেবে দেখা উচিত। আমার মনে হয় না যে ব্ল্যাক ফাউন্ডেশনের সাথে লড়াইয়ের সিদ্ধান্ত এভাবে একদিনে নেওয়াটা ঠিক হবে। ভবিষ্যতে তোমাদের সাথে কি হবে কেউ জানে না। আদৌ বেঁচে ফিরবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। আমি চাই না যে আমার জন্য কাউকে পরবর্তীকালে খেসারত দিতে হোক, তাই ভালো করে চিন্তা ভাবনা করার জন্য একটু সময় নাও। আমাদের স্বাধীনতা চাই, আর আমরা নিজেদের স্বাধীনতার জন্য হাসি মুখে মরতেও রাজি। সমস্বরে গুটি আর মল্লারের সাথে গলা মেলালো সকলে। সত্যি কথা বলতে প্রত্যেকেই ব্ল্যাক ফাউন্ডেশনকে নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট। কারোর মনেই ব্ল্যাক ফাউন্ডেশন সম্পর্কে কোনো ভালোবাসা বা সম্মানের জায়গা নেই। এতদিন তারা বাধ্য হয়ে ব্ল্যাক ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু আজ নীলের কথা শুনে সকলের মন সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছে। নীলের বলা কথাগুলো যেন সবার মনে আগুন জ্বালিয়ে দিয়েছে। তার প্রতিটা কথার সাথে সাথে রক্ত গরম হয়ে উঠেছে ডিভাইন ল্যান্ডের বীর যোদ্ধাদের। নিজেদের এতদিনের অপমানের কালিমা তারা লেপে দিতে চাইছিল ব্ল্যাক ফাউন্ডেশনের মুখে। অন্যদিক থেকে দেখতে গেলে গুটি, মল্লার আর দলের বাকি সদস্যরা বয়সে বেশ তরুণ, আর এরকম ব্যাপারে বয়সে ছোট লোকেদের রক্ত একটু বেশি গরম হয়ে ওঠে। এই বয়সে সবাই কম বেশি আবেগের বশে চলে। তারা ব্ল্যাক ফাউন্ডেশনকে হারাতে পারবে কিনা সেটা খুব একটা বড় কথা নয়, কিন্তু কাজটা করতে গিয়ে যদি তারা মারা পড়ে তাহলেও মৃত্যুর জন্য তারা কোনো আফসোস করবে না। আচ্ছা, তোমাদের যখন তাই ইচ্ছা তখন আমি তোমাদের নেতৃত্ব দিতে রাজি। আজ থেকে আমরা সবাই একে অপরের ভাই। কারোর আমাকে মাস্টার বলে ডাকার কোনো প্রয়োজন নেই। আমাকে তোমরা নীল বলেই ডাকতে পারো। ব্যাস, আমাদের শুধু একটা কথা মাথায় রাখতে হবে, একতাই আমাদের বল, আর একে অপরের পাশে আমরা সব সময় থাকবো। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হাত নেড়ে বলল নীল। এখন আমাদের সামনে আরো দুটো সমস্যা উপস্থিত। প্রথমত, তোমরা তো আমার দলে যোগ দিয়েছো, কাজে ব্ল্যাক ফাউন্ডেশন তোমাদের পরিবারকে ব্যবহার করে তোমাদের সিদ্ধান্ত বদলের চেষ্টা করতে পারে, বা তোমাদের পরিবারের লোকেদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। নীল নিজের মনের মধ্যে কোনো রকম সন্দেহ পুষে রাখতে চাইছিল না। সম্পূর্ণভাবে এই যুদ্ধের জন্য সকলকে সে তৈরি করতে চাইছিল, যাতে সুষ্ঠুভাবে নিজের পরিকল্পনার পরবর্তী ধাপটুকু পূরণ করতে পারে। নীলের প্রশ্নের কি জবাব দেবে ডিভাইন ল্যান্ডের লোকেরা? পরিবারের লোকেদের কথা শুনে কি তাদের সিদ্ধান্ত বদলে যাবে? নীলের পরিকল্পনা কি তবে বাস্তবায়নের পথে, নাকি গল্পে আসতে চলেছে নতুন মোড়? রৌনক ধারা কি নীলের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেবে? যুদ্ধের শেষ পর্যন্ত নীলের মুখে হাসি বজায় থাকবে তো?